নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার সংকল্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি? নাই। সুতরাং কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। ঠিক কিনা? আইনে তো তাই বলে। আইনি যদি দেখেন তাহলে এইটাও আইন। বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে। আমরা চাই আমাদের জায়গা থেকে এই 24 পরবর্তী বাংলাদেশে সেগুলোর দ্রুততম সমাধান হোক। এখন আমরা দেখি উনি দেশে এসেছেন, ওনার অসুস্থ দেখতে, এবং ওনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার ওনার জামিন মঞ্জুর না করে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে। এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নিইনি। আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরাবৃত্তি হবে না। কোনো দুইজন মানুষ মানে ফেসবুক স্ট্যাটাস আর এইটা নিয়ে নোয়াখালী থেকে অথবা অন্য কোনো একটা জেলা থেকে মামলা ফিরে দিচ্ছে যে ইউনূস স্যারকে অপমান করছে, কটাক্ষ করছে, নাহিদ ইসলাম স্যারকে কটাক্ষ করছে, মামলা দিচ্ছে। ওই যে সাইবার নিরাপত্তা আইন, এই আইনটা কি ভাই জানেন? আপনারা ছালা সেলাই করতে দেখছেন মোটা মোটা সুই দিয়া, ওই সুই এই আইন, ওই সুই দিয়ে আপনার মুখ এমন ভাবে সেলাই করে দিবে আপনি আর কথা বলতে পারবেন না। গত সরকারের মেইন হাতিয়ারই ছিল এই সাইবার নিরাপত্তা আইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরাত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। আপনারা জানেন ইতিমধ্যে স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে দেশের নানান বিষয়ে নানানভাবে আলোচনা সমালোচনা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে একের পর এক আন্দোলন থেকে শুরু করে বিভিন্নভাবে সমালোচনার মুখোমুখি হয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে আমার দেশ পত্রিকার জনপ্রিয় সাংবাদিক মাহমুদুর রহমানকে দেশে ফেরার পরে তাকে ইতিমধ্যে জেলে পাঠানোকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করতেছেন। এদিকে আরেকটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড়া, সেটা হচ্ছে যে সরকারি চাকরির বয়স সীমা যাতে 35 করা হয় সেটার জন্য ইতিমধ্যে রাস্তাঘাটে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আন্দোলন গড়ে তুলেছে বিভিন্ন জন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নানানভাবে আলোচনা সমালোচনা হচ্ছেন, বাধ্য হয়েই খুবই শিগগিরই নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একটু বিস্তারিত ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবেন। এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার সংকল্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট NHK ওয়ার্ল্ডের এক সাক্ষাৎকারে তিনি জানান যত দ্রুত সম্ভব সংস্কারগুলো সেরে ফেলতে চান। আরেক নিউজ আউটলেট NPRকে জানান দেশে ফিরলে জেলে যেতে হবে। প্যারিসে বসে যখন এমন শঙ্কায় দিন কাটছিল তার, তখনই দেশ থেকে একটি ফোন কলে সরকার প্রধান হওয়ার আমন্ত্রণ পান তিনি। আরও কিছু চমক তথ্য জানাচ্ছেন সাজেদা সুইটি। The Bangladesh community in New York gave Yunus a warm welcome. দায়িত্ব নেওয়ার পর থেকে দুদণ্ড স্বস্তিতে কাটানোর সুযোগ মেলেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনে নানা সংস্কারের চিন্তা, সময়মতো একটি ভালো নির্বাচনের চেষ্টা, কিন্তু সেসব দিকে মনোযোগ দিতে গিয়ে বারবারই নানা বঞ্চনা নালিশ শুনতে হচ্ছিল। টানা 1.5 দশকে নানা হতাশা বঞ্চনা দাবি নিয়ে তার সামনে আসছিলেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই যত সময় যাচ্ছে তার প্রতি প্রশ্নও বেড়ে যাচ্ছে সবার, হোক তা দেশে কিংবা বিদেশে। নিউ ইয়র্ক সফরে বিদেশি গণমাধ্যম NHKর সঙ্গে আলাপগুলো রোববার প্রকাশিত হয়। ডক্টর ইউনূস জানান একটি ভালো নির্বাচন দেওয়াই তার সরকারের কাজ এবং সংস্কার সেরে সরকার প্রস্তুত হলেই নির্বাচন হবে। এ ব্যাপারে ব্যর্থতা মানতে পারবেন না তারা, অর্থাৎ সফল হতেই হবে। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. And if it doesn't succeed, there's no meaning to having this government at all. কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা ছাত্রদের, তাই নীতি নির্ধারণে তাদেরকে অন্তর্ভুক্ত রাখতে চান বলে জানান। Topmost priority because Bangladesh is in the deep ocean of corruption. So it's not something that you can do something, repair it and it disappear. It will not. It is in every single corner, every single step of the way you have corruption.
এনপিআরের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের সময়টিতে তিনি প্যারিসে ছিলেন। বাংলাদেশে ফিরলে শেখ হাসিনা প্রতিহিংসার বশে তাকে জেলে পাঠাবেন এমন শঙ্কা ছিল তার। জেলে যাওয়া এড়াতে প্যারিসে আরও বেশি কিছুদিন থাকা যায় কিনা সে চিন্তাও করছিলেন। কিন্তু এমন সময়টিতে বাংলাদেশ থেকে একটি ফোন কল পান। তাকে জানানো হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং ডক্টর ইউনুসকে দেশের মানুষ সরকার প্রধান হিসেবে পেতে চায়। এটিকে তার জীবনের খুবই অদ্ভুত ঘটনার মোড় বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সরকার গঠন করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছি। বারবার বলছি, আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করতে পারি না। এই সরকার বেশি দিন থাকলে জনপ্রিয়তা হারাবে এবং সব এলোমেলো হয়ে যাবে বলে ডক্টর ইউনুসকে অনেকে সতর্ক করছে বলে জানান তিনি। বলেন, কেউ কেউ আবার সংস্কারগুলো সেরে যেতে বলছেন, তাই সময়সীমা নিয়ে এমন বিতর্ক তৈরি হয়েছে। আরেক প্রশ্নে তিনি জানান, 84 বছর বয়স তার, তাই হাতে খুব বেশি সময় নেই। যা যা করতে চান তার সবটুকু করে যেতে পারবেন কিনা নিশ্চিত নন। তবে যাদের সামনে পুরোটা ভবিষ্যৎ, সেই তরুণদের জন্য পৃথিবীকে বাসযোগ্য একটি গ্রহ হিসেবে রেখে যেতে চান। ফ্যাসি বিরোধী বিপ্লবের অগ্রসেনানী মাহমুদুর রহমানকে প্রফেসর ইউনূসের সরকার জেলে পাঠাইছে। এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন, যিনি একাই প্রতিবাদের মশাল জ্বালায় রাখছিলেন। কেন তাকে নেওয়া হলো জেলে? অনেকেই আইনের কথা বলতেছেন। এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে। আমরা প্রশ্ন করি, এই সরকারের আইনি ভিত্তি কি? আমরা ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে, যা এখনো দেশের সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি? নাই। সুতরাং কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। ঠিক কিনা? আইনে তো তাই বলে। আইনি যদি দেখান তাহলে এইটাও আইন। আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই, মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন? এইটার যুক্তি কি? আপনি হয়তো বলবেন যে সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে। ঠিক কি? তাইলে মাহমুদুর রহমানকে যে কারাগারে পাঠিয়েছেন, এটা কি জনমানুষের ইচ্ছা অনুযায়ী? এই মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক। শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই, আপনারাও করেন নাই। উনি জেলে পড়ছেন বছরের পর বছর, উনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, উনাকে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে, উনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। উনি দেশে ফিরছিলেন কেন? দেশে ফিরছিলেন মৃত্যু পথযাত্রী উনার মাকে দেখার জন্য, আর কোনো কারণ ছিল না। তাহলে আপনার ক্ষেত্রে জনমানুষের ইচ্ছা প্রযোজ্য, মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন? এই মামলার কোনো ভিত্তি আছে? মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল, আর প্রফেসর ইউনূসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল। দেয় নাই? দিছিল। এই মামলা কেন খারিজ হইল না? মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল, যেগুলো বাতিল করা হবে। এটা করা হইল না কেন? পানো নাই। উনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স, বলে নাই? বলছিল তো। তাহলে উনি তো ন্যায় বিচার পাবেন না। এই মামলা কেন পুনর্বিচার করা হলো না? 69-এ গণ আন্দোলনের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করছিল, করে কারণে নাই? তাহলে জনমানুষের দাবির মুখে মামলা প্রত্যাহার করা যায় তো নাকি? কেন মাহমুদুর রহমানের ক্ষেত্রে করা হলো না? একই মামলা কিন্তু শফিক রেহমানদের সাথে স্থগিত করা হয়েছে। দেখেন কেন মাহমুদুর রহমানটা করা হলো না? এর সাথে তো যুক্তি করে দেওয়া যেত মাহমুদুর রহমানের কথা। তার মানে বিপ্লবের যারা সৈনিক তারা এই সরকারের হাতে, প্রফেসর ইউনূসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে। কেন? কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল ছিনতাই করা হয়েছিল। হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোয়াই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘুটু করিয়া প্রফেসর ইউনূসকে হাসিনার বানানো রাষ্ট্রপতি তুপুর কাছে শপথ নিয়েছিল, আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের হুকুম দিয়েছিল। এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আওয়ামী দুর্বৃত্তরা, পলায় গেল সবাই। বিপ্লব পলায় গেছে, মনির হলো পলায় গেছে। ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আওয়ামী আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলো রক্ষিত হয়। আর এই ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো বুড়া খাটাস, যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো, সে জানেও না কিছু, তার কেন উপদেষ্টা বানানো হয়? বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, সেটাই প্রজ্ঞাপন হয়ে যায়। শালা বুড়া হয়েছে কিন্তু মিছা কথা বলার অভ্যাস যায়নি। এভাবে প্রজ্ঞাপন হয় কোনো সরকারি? আপনার সরকারি অফিসে অনেকে কাজ করেন, আপনারাই বলেন এভাবে প্রজ্ঞাপন হয়? যখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আসিফ নজরুল ঘুটু করিচ্ছে, আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ার লোকজন ঢুকে গেছে। আমি তখনই বিপ্লব চিন্তা হওয়ার বিষয়ে সতর্কতা দিছিলাম, বলছিলাম না ওই সময় ভিডিওতে, যারা বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করছে তারা নতুন মির্জাফরের মতো কুখ্যাত হয়ে থাকবে। তাহলে মাহমুদুর রহমানকে কেন জেলে দেওয়া হলো জানেন? মাহমুদুর রহমানকে জেলে দেওয়ার প্রকৃত কারণ হলো তিনি ভারতের আসল প্রভুদের জন্য একটা আপদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর বিষয়ে মাহমুদুর রহমানের চেয়ে বেশি কেউ সতর্ক করে নাই। আজ আমরা হাসিনার শাসন ব্যবস্থায় দেখতেছি সেই একই ফ্যাসিবাদী কাঠামো, তবে হাসিনা ছাড়া। যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এই গোষ্ঠীতে সরকার হিসেবে পাইছি আমরা, তারা মাহমুদুর রহমানকে নিশ্চুপ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। এখন বলতে পারেন কিভাবে এটা এড়ানো যেত? একটা তো দেখাইলাম, শফিক রেহমানদের রায় তো স্থগিত করে দিছে, দেখলেন তো। 2 নাম্বার, এই মামলাটা পুনর্বিচারের জন্য পাঠানো যেত। 3 নাম্বার, রায় বাতিল করে দেওয়া যেত। 4 নাম্বার, আমি যদি আসিফ নজরুল হইতাম, এগুলো কোনো কিছু হইল না। তারপরে আমি যদি আসিফ নজরুল হইতাম, তাইলে মাহমুদ ভাইকে জেলে যেতে হইতো না। কিভাবে জানেন? মাহমুদ ভাই যে সময় বললেন যে উনি আদালতে আত্মসমর্পণ করতে যাবেন, সেদিনই আমি ওনার মায়ের দেখতে যেতাম।
মাহমুদুর রহমানের, আর বলতাম মাহমুদ ভাই আমরা এই মামলার রায় বাতিলের জন্য উদ্যোগ নিতেছি, আপনি তো বুঝেন টাইম লাগবে, কয়দিন সময় দেন আমাদের, খালাম্মাকে সময় দেন, আপনি আমি নিজে এসে আপনার হাতে রায় বাতিলের কাগজ কিন্তু ধরাই দিয়ে যাবো, আপনি আদালতে গেলে জেলে পাঠিয়ে দেবে, এটা আমরা এটাতে বিব্রত হবো। আমি মেহরবানি করে আমাদেরকে বিব্রত করেন না মাহমুদ ভাই, আপনি মেহরবানি করে কয়টা দিন টাইম দেন, আমরা রিকোয়েস্ট করতেছি। উনি যদি আমার রিকোয়েস্ট না শুনতেন আমি প্রফেসর ইউনূসের দিয়ে ফোন করে তেমন আরে হয়তো না, আপনি বলেন কাজই তো না, মাহমুদ ভাই যাইতো আজকে আদালতে, আপনারা সবাই জানেন মাহমুদ ভাই কিন্তু ঘাটতেরা, উনি যেটা মনে করবেন সেটা উনি করবেনই, করে ছাড়বেন, এবং উনি ঘাটতেরার জন্য আমরা ওনাকে পছন্দ করি, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও এই অ্যাপ্রোচটা নিয়ে গেলে উনি শুনতেন, কিন্তু ওনারা করবেন না তো। মাহমুদুর রহমান কে এখন? মাহমুদুর রহমান এখন কেউ না। আমরা এই ভারতীয় এজেন্ট এবং ফ্যাসিবাদের সহায়কদের কাছ থেকে কোনো দেশপ্রেম আশা করি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাহমুদুর রহমানের প্রতি প্রকৃত বিচার আমাদের জনগণ করবে, যারা ভারতের আধিপত্য এবং সম্প্রসারণবাদকে বীরত্বের সাথে পরাজিত করছে। আমরা যা নেপালে দেখছি, আমরা যা মালদ্বীপে দেখছি, আমরা দেখছি আমাদের এই অঞ্চলে ভারতের সম্প্রসারণবাদ পিছু হচ্ছে। আমাদের জনগণ নিশ্চিত করবে যে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসবে না। মাহমুদ ভাই, ভয়ের কিছু নাই, ভবিষ্যতের বাংলাদেশ আপনাকে দুই হাত তুলে এবং উষ্ণ হৃদয়ে স্বাগত জানাবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। ইনকিলাব। আমরা যারা আন্দোলনের ফ্রন্ট ফাইটার ছিলাম, সমন্বয় করেছি, আমাদের যে অবস্থাটা কি, মানে আমরা আসলে স্টেটের মধ্যে কি ধরনের বর্তমান অবস্থায় আছি। আমাদের অবস্থা হচ্ছে যে সবকিছুতে মানে জনগণ আমাদের জবাবদিহিতা চায়, কিন্তু আমাদের কোনো ধরনের রেসপন্সিবিলিটি নাই, আমাদের কোনো ধরনের অথরিটি নাই। এই জায়গাটা আমরা একটু স্পষ্ট করে নেই। অর্থাৎ আমাদের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবীমূলক ভূমিকা। আমরা কোনো অথরিটি হোল্ড করি না, আমরা কোনো ধরনের যেটাকে এজেন্সি হোল্ড করি না। এই জায়গাটা একটু স্পষ্ট আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে। দ্বিতীয় যে বিষয়টি, মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি, মাহমুদুর রহমান সাহেব একটা ব্যক্তি না, একটা ইনস্টিটিউশন। কোন ধরনের ইনস্টিটিউশন? যারা আমরা 1/11 পরে যে একটা ফেসিবাদের যে একটা কাঠামো তৈরি হওয়ার যে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল, তাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম। এখন এই ফেসিবাদ বিরোধী যারা কথা বলেছে, এই 24 পরবর্তী ছাত্র নাগরিকের যে অভ্যুত্থানটি হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিবাদের সাথে আপোষ না করে যারা তাদের এগেইনস্টে কথা বলেছে, আমরা আমাদের জায়গা থেকে সবসময় আমরা সেটি চেয়েছি যে তাদেরকে যেন এই 24 পরবর্তী সময়ে কোনো ধরনের এই আমাদের ফেসিস্ট সরকার যে ধরনের কালো আইনের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে জেলে বন্দী করে রেখেছে, সেই আইনগুলো যেন আর বলবৎ না থাকে, বরং তাদেরকে যেন 24 পরবর্তী সময়ে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমি কথা বলছি। দেখেন, আমি কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ, কিন্তু নতুন বাংলাদেশে আমি কালো আইনের মধ্য দিয়ে আবার তাদের বিচারিক কার্যক্রম হচ্ছে আমি অব্যাহত রাখছি। এই দুইটা জিনিস আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা একটা কন্ট্রাডিক্টরি একটা জায়গা। এখন এই নতুন বাংলাদেশের বাস্তবতায় এই পুরনো বাংলাদেশের ফেসিবাদী কাঠামোতে গড়ে ওঠা যে ধরনের কালো আইনগুলো ছিল, যেটির মধ্য দিয়ে মাহমুদুর রহমান সাহেবদের মতো অন্যান্য আরো যারা এই কালো আইনের মধ্য দিয়ে হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে, আমরা চাই আমাদের জায়গা থেকে এই 24 পরবর্তী বাংলাদেশে সেগুলোর দ্রুততম সমাধান হোক। এখন আমরা দেখেছি উনি দেশে এসেছেন ওনার অসুস্থ মাকে দেখতে, এবং ওনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার হচ্ছে ওনার জামিন মঞ্জুর না করে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে। এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নিইনি। আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরাবৃত্তি আর হবে না। আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আমরা আমাদের বার্তাটি হচ্ছে যে ফেসিবাদ কাঠামোকে যে ধরনের আইনগুলো যেটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে, আমরা যদি 2009 পরিবর্তে ফেসিবাদটা দেখি, এই ফেসিবাদটা কিন্তু একটা একাডেমিক ডিসকোর্সের জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, সেটা কি ছিল? তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা ইন্টেলেকচুয়াল ক্লাস্টার ক্রিয়েট করেছে, একটা জার্নালিস্ট ক্লাস্টার ক্রিয়েট করেছে। এই যে জার্নালিস্টদের মধ্যে কিন্তু একটা পক্ষ ছিল যারা এই ফেসিবাদকে সবসময় হচ্ছে ইন্ধন জুগিয়ে গিয়েছে। আপনি যদি গণভবনে যে প্রশ্ন উত্তর পর্বগুলো থাকতো, সেগুলোকে যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন, এই প্রশ্ন উত্তর পর্বগুলোর প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ আমরা যখন দেখতাম যে সাংবাদিকরা তৎকালীন সময় হাসিনাকে প্রশ্ন করছে, এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল কি? হয়তো পূর্বাঞ্চলে একটা পদ পাবে অথবা ইউনাইটেড নেশনস এর সফরে যাবে। অর্থাৎ এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা জার্নালিস্ট ক্লাস ক্রিয়েট হয়েছিল, যারাও কিন্তু ফেসিবাদকে ইন্ধন জুগিয়েছে। এখন আমরা যদি এই 24 পরবর্তী সময়েও এই একই ধরনের প্রবণতার বা আমরা যদি কোনো ধরনের আভাস দেখতে পাই, সেই জিনিসগুলোকে আমরা অবশ্যই মেনে নিব না। এখন এই যে মাহমুদুর রহমান সাহেব, উনি হচ্ছেন আমাদের সিম্বল। ফেসিবাদের এগেইনস্টে যারা কথা বলে গিয়েছে ওই সময়টিতে, তাদের সিম্বল হচ্ছে মাহমুদুর রহমান সাহেব। এখন উনি যদি এখন জেলে থাকেন, তার মানে আমরা এখনো পর্যন্ত ফেসিবাদ মুক্ত যে একটি বাংলাদেশ, একটা 24 পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা বলছি, তাত্ত্বিক কথাগুলো বলছি, সেগুলোর কিন্তু আর ব্যবহারিক ভিত্তিতে আমাদের থাকে না। সেই জন্য আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল সাহেব, আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়ে ইতিবাচক এবং দ্রুততম পদক্ষেপ নেবেন, কিন্তু উনি সেটি হয়তো উনি নেননি। এখন আমরা প্রত্যাশা করব সামনে খুব দ্রুততম সময়ে মাহমুদুর রহমান সাহেব সহ আরো যারা এই ফেসিবাদ বিরোধী একদম পুরো 2009 সাল পরবর্তী সময় থেকে কনস্ট্যান্টলি যারা কথা বলে গিয়েছেন, তাদের বিষয়ে আইনগত যে সুরাহাটি রয়েছে সেটি দ্রুততম তারা পদক্ষেপ নেবেন। কোনো দুইজন মানুষ মানে ফেসবুক স্ট্যাটাস দিছে, আর এইটা নিয়ে নোয়াখালী থেকে অথবা অন্য কোনো একটা জেলা থেকে মামলা টুইটার দিছে যে ইউনূস স্যারকে অপমান করছে, কটাক্ষ করছে, নাহিদ ইসলাম স্যারকে কটাক্ষ করছে, মামলা দিছে। ওই যে সাইবার নিরাপত্তা আইন, এই আইনটা কি ভাই জানেন? আপনারা ছালা সেলাই করতে দেখছেন মোটা মোটা সুই দিয়া, ওই সুই এই আইন, ওই সুই দিয়ে আপনার মুখ এমন ভাবে সেলাই কইরা দিবে আপনি আর কথা বলতে পারবেন না। গত সরকারের মেইন হাতিয়ারই ছিল এই সাইবার নিরাপত্তা আইন। এই হাতিয়ার ব্যবহার করে সবাই মুখ বন্ধ করে রাখছিল।
এবং সাংবাদিকদেরও মুখ বন্ধ করে রাখছিল। সাংবাদিকরা বুঝতে পারতেছিল হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাইতেছে, ক্রিমিনাল এয়ারপোর্ট দিয়ে পার হয়ে যাইতেছে, কিন্তু তারা লিখতে পারতো না। কারণ লিখলে ওই সাংবাদিকের তো চাকরি যাবে বা গুম হয়ে যেতে পারে, ওই পত্রিকাও বন্ধ হয়ে যেতে পারে বা ওই চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে। এই আইনের মাধ্যমে টাইট দিয়া সবাইকে সোজা করে ফেলাইছিল, সবাই সোজা। আমি তো একবার ওই কথা বলছিলাম যে অনুদানের টাকা মানে দেশের টাকা, দেশের জনগণের টাকা, এই টাকা দিলে সিনেমার মেকারদেরকে অথবা সিনেমার প্রডিউসারকে কোন নায়িকাকে দিয়ে ডাইরেক্টর বানাইতে হবে কেন? তাদের উদ্দেশ্যটা কি এটা বলাতে, বুঝছেন? আমার নামও জিডি হয়েছে, আমাকেও যায় 4 ঘন্টা বৈশা থাকতে হয়েছে, মানসিক টর্চার হয়েছে। পরে বুঝতে পারছি কি এই আইন, এই আইনটা কি আমাদের বুঝাই দিছে, আমার থেকে বঞ্চই নিছে, এভাবে প্রত্যেকটা মানুষকে চুপ করাই দিছে। সেই আইনকেই আজকে ব্যবহার কইরা মানুষকে চুপ করাইতে চাচ্ছেন আপনারা, মানুষের বলার অধিকার কেড়ে নিতে চাচ্ছেন। আমি জানি না এই সাইবার নিরাপত্তা আইনটা এখনো কেন রাখছেন, এবং যে আদালতে এই মামলা দুইটা নিছে বা যে থানা এই জিডি নিছে ওনারা বা কেন নিলেন? তার মানে কি আপনারা আগের মতো ওইভাবে মুখ বন্ধ কইরা আপনারা এই দেশ চালাবেন? না 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 না, পারবেন না, পারবেন না, একদমই পারবেন না। আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করবো এখন। হ্যাঁ স্যার, দেখেন আপনি নিজেই বলতেন যে এমন একটা আইন যে আইনের মাধ্যমে জয় বাংলাকে বিকৃত করা যাবে না, বঙ্গবন্ধুর নামে কটূক্তি করা যাবে না, এবং শেখ পরিবারের বিরুদ্ধে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এবং আপনি আরো বলতেন এই দেশে 25 লক্ষ ভারতীয় নকরি করে, নকরি নকরি, এবং আমাদের টাকা পয়সা নিয়ে যেতেছে। অনেক প্রতিবাদী কণ্ঠ বাংলাদেশের ভিতরে থাইকা জাহিদ ইসলাম স্যার, আপনি এবং ফিরোজ স্যার, গোলাম মুর্তুজা এবং আরো অনেকেই যে প্রতিবাদটা করতো দেশের ভিতরে থাইকা, স্যার আপনিও যেসব কথা বলতেন, ভয় পাইতাম যে ঘুম না হয়ে যান, গায়েব না করে দেয়, ধৈর্য না নিয়ে যায়। বিশ্বাস করেন প্রতিদিনই টেনশন ফিল করতাম, আপনাদের জন্য দোয়া করতাম। আজকে আপনি চেয়ারে বসছেন, চেয়ারে বসার পর এই ধরনের মামলা দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে পারবেন না। আর যদি আমাদের চ্যানেলটিতে এখনো তো আছেন, নতুন থাকেন, দরকার প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অতি দ্রুত আমাদেরকে 1 লাখ সাবস্ক্রাইবার এটা মাইল ফলক অতিক্রম করার সুযোগ দিবেন। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।